আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে তো সার্জিও ঘোরের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক। এখন এই বৈঠক মানেই তো এখন তারেক রহমানের অবস্থা খারাপ। তিনি তো ঝাড়ে বসে আছেন। আগে দূর থেকে দেখেছিলাম একটা ঝাড়, এখন দেখছি না তিনটে ঝাড়। আমি আপনাদের পরপর বলে যাচ্ছি যে কত দিকে পেঁচ মেরে রেখে দিয়েছেন আমাদের তারেক রহমান সাহেব। এখন এই পেঁচগুলো থেকে বেরোবেন কি করে? এক হচ্ছে তো আমাদের যাওয়ার সময় মহান দেশপ্রেমী ইউনুস যাওয়ার 10 তারিখ বা 12 তারিখ যাওয়ার 3 দিন আগে 9 তারিখে একটা গোলামি চুক্তি করে গেলেন। সেই চুক্তি অনুযায়ী কিন্তু মানে চুক্তির বাইরে কাজ করলে আমেরিকা প্রশাসনে চুক্তির বাইরে কাজ করলে ইনডিমিনিটি বলে কিছু নেই। ফলে আমরা চুক্তি করে দিলে ইনডিমিনিটি আমরা করে দিলাম, ও সব চলবে না আমেরিকার সঙ্গে। তা এখন এই যে চায়না উনি গেলেন, এতগুলি সমঝোতা পত্রে সই করলেন, চুক্তিতে সই করলেন, তিস্তা থেকে শুরু করে এবারে আপনার ওখানে ইকোনমিক জোন অবধি সব তো দিয়ে এলেন। আবার চুক্তি করে রেখে দিয়েছেন পশু খাদ্য থেকে আপনি মানে যুদ্ধাস্ত্র পর্যন্ত সব কিনবেন আমেরিকা থেকে, খাদ্য পণ্য তেল যা যা আছে সবকিছু। মানে আমেরিকার করদরাজ্য। আপনি তো এখন আমেরিকার জেলে বন্দি। তার জেলে বন্দি আসামি এই চুক্তি করে কি করে? প্রথম তো এই উত্তর আপনাকে দিতে হবে। এ তো গেল আপনার প্রথম জট। এই যে আমি বলছি দর্শক, একটা যদি আমি ভুল বলি আপনারা আমার সমালোচনা করুন, কঠোর সমালোচনা করুন। দ্বিতীয় জট, সেটা হচ্ছে চীন এবং ভারতের মধ্যে সম্পর্কে টানাটানি। এখানে ভারত, চীন, রাশিয়া একটা ত্রয়ী শক্তি, যারা নিজেরা গাঁটছড়া বাঁধার চেষ্টা করছে। কিন্তু সেখানে চায়না, তারা বিস্তারবাদী, তারা সবসময় বিস্তার করতে চায়। সে আমাদের অরুণাচলও এখনো আছে। এখন এখন বর্ডার ডিসপুটটা বন্ধ হওয়ার পর এখন যে যার জায়গায় ফিরে গেছে, এখন আর হচ্ছে না। 2 বছর আগে অব্দি হয়েছিল, গালওয়ানো হয়েছিল, সে তো আপনারা সব খবর টবর রাখেন। এই যে ভারতকে উপেক্ষা করে, আমেরিকাকে উপেক্ষা করে তিনি চীনের কোলে গিয়ে বসলেন, তার সদুত্তর তো তাকে দিতে হবে। দ্বিতীয় যেটা বলছিলাম, এবার যদি চীনের কোলে উনি যান, তাহলে এক আমেরিকা খেপবে, দুই হচ্ছে ভারত খেপবে। এর মাঝে আবার ইসরায়েলের আপনার ওই পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল বেড়ে দিয়েছেন আপনাদের মৌলবাদীদের খুশি করার জন্য। তাতে কি হলো? তাহলে আপনারা ইরানকে সাপোর্ট করলেন, খুব ভালো কথা। ইরান আপনাকে কি দেবে না দেবে আমি জানি না, কোনো প্রতিশ্রুতি হয়েছে বলেও আমি জানি না। শুধু জেহাদিদের সাপোর্ট করার জন্য নিজের দেশকে এতটা বিপদে ফেললেন। আর আমেরিকার বন্ধুকে, আমেরিকার বন্ধু হচ্ছে ইসরায়েল এবং ভারতের বন্ধু ইসরায়েল। এবার ইসরায়েল ধীরে ধীরে, আমি সে ভিডিও আপনাদের দেখিয়েছি, দরকার হলে শেষে একবার জুড়ে দেবো, সেই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিও শেষে ওই ভিডিওটা আমি লাগিয়ে দেবো, আমাদের টিভিতে কি বলছে সেটাও আপনারা দেখে নেবেন। ব্রিক্সের যে মিটিং, তিনি যদি সেটা অ্যাভয়েড করেন তাহলে পরে খুব মুশকিল। ভারত আরো গলা চেপে ধরবে। আর যদি আসেন
তাহলে আমেরিকা খেপবে। তাহলে তুমি আমেরিকার সঙ্গে চীনের সঙ্গে গদ্দারি করলে যোগ দিয়ে, আবার তুমি ব্রিক্সে যাচ্ছ, যেটা সব থেকে ভয়ের ব্যাপার আমেরিকার, সেইখানে সব মিলিয়ে তালগোল পাকিয়ে গেছে। আমি বলছি না, পুরো লেবড়ে দিয়েছে। কে বুদ্ধি দিচ্ছে আমি জানি না, তবে ল্যাবড়ানো বুদ্ধি দিচ্ছে। এই সুযোগটাকে কাজে লাগাবেন শেখ হাসিনা। আমি বরাবরই বলেছি, আমি সেপ্টেম্বর বলছি, কিন্তু এর মধ্যে ক্যামোফ্লেজিং আছে। মনে পড়ছে এই বলেছিলাম, এর মধ্যে ক্যামোফ্লেজিং আছে। সেটাই আস্তে আস্তে বেরোলো, যে উনি বলেছেন সবাই রেডি থাকো, যে কোনো মুহূর্তে সুযোগ এলেই আমরা ঢুকে যাব। এই যে ক্যামোফ্লেজিং, এটা আরো বিপদে ফেলে দিয়েছে। উনি ভাবছেন যে 12-13 তারিখে ব্রিক্সের মিটিং আছে, আমি যদি চলে যাই তাহলে পরে ওই সময় যদি শেখ হাসিনা পুট করে ঢুকে পড়ে তাহলে কি হবে। আবার যদি নাও যাই তাহলে পরে ভারত আমার গলা টিপে ধরবে। এবং ইসরায়েল, তাকে তো আপনি চটিয়েছেন, এক্সেপ্ট ইসরায়েল বলে, তার মানে আপনি ইরানকে সাপোর্ট করলেন। সব মিলালে যা দাঁড়াচ্ছে, চালে ডালে মশলায় একেবারে আলু ফালু দিয়ে পুরো খিচুড়ি বানিয়ে দিয়েছেন। এবার খিচুড়ি থেকে আপনি উদ্ধার পাবেন কি করে? সার্জিও করতো আজকে আপনার চামড়া ছাড়াবে। দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক এবং খলিলুরের সঙ্গে যে বৈঠক হয়েছে, খলিলুরকে তিনি কম কথা, মানে আমাদের দীনেশ ত্রিবেদী কিন্তু শোনাননি। উনি কিন্তু বলেছেন আমাদের জল নিয়ে, যখন খলিলুর বলেছিল জলটা দেখতে হবে গঙ্গা পান চুক্তি, তখন উনি বলেছেন রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। এটা কিন্তু প্রথম বলেছিলেন জয়শঙ্কর ইউনাইটেড নেশনে দাঁড়িয়ে এক প্রশ্নের জবাবে। তিনি পরিষ্কার বলেছিলেন রক্ত আর জল দুটো একসঙ্গে বইতে পারে না। সেটারই রিপিটেশন করেছেন আমাদের দীনেশ ত্রিবেদী। অর্থাৎ গঙ্গা চুক্তি আপনাদের গঙ্গার জলে গেছে, আপাতত গঙ্গা চুক্তিভুক্তি হবে না। আর সময়টাও পেরিয়ে গেছে, সামনে আসছে গ্রীষ্মকাল। আপনার কথা ছিল আপনি এসে ফেব্রুয়ারি মার্চে, এই বছরের ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু করলে পরে জুনের মধ্যে আপনার কমপ্লিট হয়ে যেত। আপনার এগ্রিমেন্টটা যাই হোক না কেন, আপনার পটকে পাটকে হলো ইন্ডিয়ার সঙ্গে আপনার এগ্রিমেন্টটা আপনি এবার কোর্টে যাবেন, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাবেন। কি হবে? পাকিস্তানে তো গেছে, আমরা আছি ওপরের দিকে। আমরা বলছি আমরা নিজেরাই জল পাচ্ছি না, তোমার কি জল দেবো? আগে তো আমি নিজে খাই, তারপর তো আর লোককে খাওয়াবো। আমার জল আমি নিজের জনগণ, 140 কোটি আমার জনগণ, তার জনগণকে লাগবে, আমি 18 কোটিকে দিতে পারবো না। আপনি কি করবেন? আপনার কিছু করার নেই। তাহলে আপনাকে যেটা করতে হবে এখন, সবার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে গেলে একেবারে মোদিজির পায়ে ড্রাইভ দিয়ে দিন। আপনাকে সেই ড্রাইভ দিতেই হবে। আমি বলছি আপনাকে, আজ হোক 2 মাস বাদে হোক, নরেন্দ্র মোদীর পায়ে আপনাকে ড্রাইভ দিতেই হবে, নইলে এই সংকট থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। ওই মালদ্বীপের প্রেসিডেন্ট দেখেছিলেন না, তিনি খুব লাফালাফি করতেন। তিনি তো প্রথম ইন্ডিয়া বয়কট শুরু করেছিলেন, তারপরে তো আপনার ইন্ডিয়া বয়কট শুরু হলো। তারপর নাকে খত দিয়ে এলো, এসে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তারপর সব সমস্যা মেটালো। আপনাদেরও তাই করতে হবে। কিন্তু আমেরিকা আপনার কি হাল করে আগে সেইটা দেখুন। ওখানে কোনো ইনডিমনিটি নেই, বললাম না, ওখানে কোনো ইনডিমনিটি নেই। আপনার ওখানে আপনার কঠিন শাস্তি পেতে হবে। এবং ওই ক্লজে আমি শুনেছি, আমি তো দেখিনি, ওই ক্লজে নাকি এক জায়গায় লেখা আছে যে এই চুক্তি ভঙ্গ করলে $100 ট্রিলিয়ন
$100 ট্রিলিয়ন মানে চুক্তি ভঙ্গের খেসারত দিতে হবে। আর নইলে এই দাও, ওই দাও, সেই দাও, সব লিখে দাও, পারলে পুরো দেশটা লিখে দাও। সেটা করলো আবার এখানে ওখানে তিনটে শক্তি মিলে আপনাকে মেরে সব শেষ করে দেবে। রাশিয়া, চায়না, আমেরিকা তিনটে শক্তি মিলে আপনাকে শেষ করে দেবে। তাহলে আপনি যাবেন কোথায়? একটা উন্নয়নশীল দেশকে আপনি এবং আপনার পূর্বসূরি ইউনূস কোন জায়গায় নিয়ে এসছেন ভাবুন। মানুষ কিন্তু খেপছে, সেই পালসটা ধরতে পেরেছেন শেখ হাসিনা। তার জন্যই উনি বলেছেন আমি যাব। মানুষ বড় কাঁদছে, তাই আমি যাব মানুষের পাশে। হয়তো আক্ষরিক অর্থে তিনি বলেননি, কিন্তু তার কথাটায় বোঝা যাচ্ছে যে তিনি বলতে চাইছেন দেশের মানুষ বড় কাঁদছে, আমি যাব তাদের কাছে। সুতরাং আপনি এখন সার্জিওগরের হাত থেকে বাঁচার কি করে চেষ্টা হয়, আমেরিকা কি করে সন্তুষ্ট করবেন, চীনকে কি করে দূরে রাখবেন, ইসরায়েল কি করে সন্তুষ্ট করবেন, আর এই গাছ থেকে কি করে বাঁশঝাড় থেকে নামবেন, সেই নিয়ে আপনি এখন ভাবুন। কালকে আপনার যে ট্রিটমেন্টটা হবে আজকে, কালকে আমি সেইটা নিয়ে পড়বো। তারেক সাহেব নির্বাচনের 3 দিন আগে ইউনূস সাহেব একটা চুক্তি করে গেলেন, যেটা আসলে তারেক সাহেবের এখন আর কিছু করার নেই, হয়তো বা আছে খুব সামান্য, কিন্তু করার নেই। এর ভিতরে এই যে কূটনীতিকরা যেমন বাংলাদেশে হঠাৎ করে করার নেই জামাতের কেন বলছো? উনি বলতেই পারেন যে দিস এগ্রিমেন্ট ওয়াজ ডান বাই এন ইন্টারিম গভর্নমেন্ট, আই এম এন ইলেক্টেড গভর্নমেন্ট, বাংলাদেশের মানুষ এই চুক্তি চায় না, এবং অলরেডি সেটা নিয়ে যথেষ্ট ডেমনস্ট্রেশন ইত্যাদি হয়েছে চট্টগ্রামে বিভিন্ন জায়গায়। তো উনি বলতেই পারেন, উনি সাহস করে সেটা বলবেন কিনা কেন ওই বললাম যে ওনার ওনার একটা জমি এদিকে চীন চাকু ধরে আছে, এদিকে আমেরিকা চাকু ধরে আছে। না, আপনার উনি নিশ্চিত 3-4 দিনের কিছু ঘটনা প্রবাহ দেখছেন বাংলাদেশে। এনসিপি, এই যে ন্যাশনাল কমেডি পার্টি, এটা বিভিন্ন জায়গায় যাচ্ছে, মারামারি হচ্ছে, মনে হচ্ছে তারা বলছে যে ন্যাশনাল কমেডি পার্টি না ন্যাশনাল চোর পার্টি সে তো জানি না। যাদের কালকে ভাত খাওয়ার পয়সা ছিল না 300 টাকা দিয়ে, তাদের আজকে মানে 8,000 কোটি টাকা 7,000 কোটি টাকার মালিক এই আসিফ মাহমুদ, সজীব ভুইয়ের মতো। এরা তো ন্যাশনাল চোর পার্টি। ইউনূস নিজেও চোর, ও চোরদের চিফ আর কি, হি ইজ দ্য চিফ ওরা সিসি। কোনো কিছু, ওরা চুক্তি নিয়ে বলছে না, কোনো কিছু নিয়ে কোনো আলোচনা নাই, তারা কি ভেজাল লাগায় রাখছে সারা দেশে। সেম ঘটনা একই সময় আজকে 4-5 দিন। এদিকে জামাত নেতাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠছে, ওনাদের নেতারা মেয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ধরা খাচ্ছে। এই ঘটনাগুলোর কারণটা কি? এগুলো সব করে কি মানে যে আমেরিকানরা আসছে এখানে অন্য কিছু ঘটানোর পায় তারা নাকি? এখানে নানা রকম লোক নানা রকম খেলা খেলছে। আমেরিকা চাইছে জামাত এনসিবি কে ব্যবহার করে তারেক সাহেবের উপর প্রবল চাপ সৃষ্টি করবে, যাতে উনি ইউনূসকেও মেনে নেন রাষ্ট্রপতি হিসেবে। আর উনি ওই চীনের প্রকল্পটা থেকে পিছিয়ে আসেন, এদেরকে ব্যবহার করার চেষ্টা করছে। আর তারেক সাহেবও নিশ্চয়ই চাইছে এদের চাপটাকে ডিফ্লেক্ট করে ওদেরকে পাল্টা চাপে রাখা। এই খেলাটা চলছে, মানে একটা ডোমেস্টিক পলিটিক্সে একটা দাবার খেলা চলছে, যে দাবার বোড়েগুলি চাল দিচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়াররা। বললাম তো, ইটস এ বিগ গেম, ইটস এ গ্রেট গেম ইস্ট। আমার বন্ধু বার্টি লিটনারের একটা বই আছে এই অঞ্চলকে নিয়ে, মায়ানমার বাংলাদেশ নিয়ে, উনি অনেক বছর আগে লিখেছিলেন। হ্যাঁ, গ্রেট গেম ইস্ট, এবং ওর অনেক মেটেরিয়াল আমি দিয়েছিলাম, তার জন্য বইতে আমার কৃতজ্ঞতা। তো আমি বার্টিলকে সেদিন বলছিলাম যে নাও দিস গ্রেট গেম ইস্ট ইজ বিগিনিং টু হ্যাপেন। বলছে আই টোল্ড ইউ দিস উইল হ্যাপেন এট সাম স্টেজ। সেটা অনেক আগেই দেখতে পেয়েছি। করেছে, কিন্তু সরকারের প্রচন্ড চাপ আছে। শেখ হাসিনার কোনো নিউজ বাংলাদেশে দেওয়া যাবে না। আন্তর্জাতিক কেন ভাই? মিডিয়ায় কেন ভাই? শেখ হাসিনা শেষ হয়ে গেছে, দাফন হয়ে গেছে আওয়ামী লীগ, তো এত শেখ হাসিনাকে ভয় পায় কেন এরা? হ্যাঁ, সেটাই জানতে চাচ্ছি যে হঠাৎ কেন আন্তর্জাতিক মিডিয়া দেখো, আমি পাগল। দুটো ব্যাপার তোমায় বলবো। মানে জি। শেখ হাসিনা এই হুঙ্কারটা দেওয়াতে বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যে একটা একটা মনোবল বেড়েছে, একটা
যে আপা আসছে, নেত্রী আসছে। কিন্তু আমি আবার একটা জিনিস জানি না, আমার একটু মানে খানিকটা মিলিটারি এডুকেশনের ফলে, যে দুশ্মনকে কেউ জানান দিয়ে আরে হ্যাঁ আমি আসতেছি, এটা কতটা শেখ হাসিনা সঠিক কাজ করছেন আমি জানি না। হয়তো উনি ওনার দলকে উজ্জীবিত করার জন্য এই কাজটা করছেন, কিন্তু একেবারে নির্দিষ্ট আমি আসতেছি এটা বললে রে, একেবারে নির্দিষ্ট টাইম দিচ্ছে কেন? এটা জবের থেকে উনি বলেছেন, আমি জানি আওয়ামী লীগের উপর আবার ব্যাপক ধরপাকড় ইত্যাদি বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। গভর্নমেন্ট নার্ভাস হয়ে গেছে, কেন মুখে এরা যত বড় বড় কথাই বলুক যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ দাফন হয়ে গেছে, আওয়ামী লীগের নাম শুনলে এদের রাত্রে ঘুম নষ্ট হয়ে যায়, আর জামা কাপড় মানে হলুদ হয়ে যায়, বুঝতেই পারো। এর জন্য শেখ হাসিনা হুঙ্কারটা হয়তো দলকে উজ্জীবিত করার জন্য দিয়েছে, এটা করে খানিকটা চাপও যাতে সরকারের উপর আসে যে আওয়ামী লীগের উপর থেকে ব্যানটা তোলো, নালে আওয়ামী লীগ একটা জোরালো আন্দোলনের দিকে যাবে। কিন্তু এই যে মানে কিছু আওয়ামী লীগেও তো ছাগলের অভাব নেই, কিছু ছাগল আছে, ওই একটা ছাগল হচ্ছে ওই যে আনোয়ার চৌধুরী, আমরা আপার সাথে 20টা বিমান চার্টার করে নিয়ে ঢুকবো। আরে মিয়া, তুমি যে চিৎকার করে এগুলি বললা, তো তোমার বিমানকে তো ঢাকা এটিসি ল্যান্ডিং পারমিশন দেবে না। তখন ওই বিমানগুলি বাধ্য হয়ে ওর তেল ফুরিয়ে আসবে, তখন ওগুলি কলকাতা আগরতলার মতো বিমানবন্দরকে ল্যান্ড করবে। তো এগুলি অগ্রিম হইচই, মানে এদের এই যে লম্পজম্পটা এত বেশি, এটা আমি মনে করি যে এরা মানে খুবই ভুল কাজ করছে। এই আওয়ামী লীগের কিছু অতি উৎসাহী লোকজন, এরা হয়তো নেত্রীকে দেখানোর জন্য একটা আমরা কত বড় বাহাদুর। আরে অত বাহাদুর হলে দেশে বেরিয়ে গিয়ে মাস্তানি করো না, দেখি না, দেশে বেরিয়ে গিয়ে আন্দোলন করো, 1-1.5 লাখ লোক নিয়ে মিছিল মিটিং করো না, এইসব না লন্ডনে বসে থেকে লম্পজম্প, 20টা প্লেন চার্টার করে আমরা নেত্রীর সাথে ঢুকবো। এখন ঢোকো না, ঢুকে ক্ষেত্রটা তৈরি করো নেত্রীর জন্য। তো এই 6 লোকগুলি মাস মানে, আগে ঢুকো। হ্যাঁ 6 মাস আগে ঢোকো, ক্ষেত্রটা তৈরি করো। আর এরা বাইরে বসে বড় বড় কথা বলছে, আর এদের এই বড় বড় কথার জন্য দেশের ভেতরে যারা কর্মীরা রয়েছে, নেতারা রয়েছে, তারা বিপদে পড়ছে। ধর পাকড়, আবার নতুন করে মামলা হামলা এইসব শুরু হচ্ছে। এগুলি মানে এইসব লোক তো ফালতু লোক, এরা বাইরে বসে বড় বড় কথা বলে নেত্রীকে খুশি করার জন্য। হ্যাঁ, এই বিশেষ করে এই যে আমি 20টা বিমান নিয়ে যাবো, আর তুমি অগ্রিম বলে দিলে 20টা বিমান নিয়ে যাওয়া, তুমি কোন পথে যাবা? তুমি কোন পথে দুশ্মনকে হামলা করতে যাচ্ছ আগে থেকে বলে দিবে? আই ডোন্ট আর 20টা আন্ডারস্ট্যান্ড। বিমান উনি পাবে কিনা, চার্টার করার জন্য 20টা বিমান আছে নাকি ওনার? সেটা তো বড় ওনার প্রশ্ন। নাই, প্রাইভেট হয়তো কারো থেকে ভাড়া নিতেই পারে, চার্টার সার্ভিসেস তো আছেই, সেটা নিতেই পারে। সেটা না, সেটা না, টাকা পয়সা এদের আছে, অনেক আওয়ামী লীগের নেতার হাতেই অনেক টাকা পয়সা আছে, সেগুলিও আমরা জানি। কিন্তু এগুলি আগের থেকে অগ্রিম হুঙ্কার দেওয়ার কোনো অর্থ আছে নাকি, আমি তো বুঝি না। ইভেন শেখ এখন হাসিনারও, মানে আমি ডিসেম্বরের মধ্যে আমি ফিরবো, দেশে ফিরবো ইনশাল্লাহ, দ্রুত দেখা হবে, হ্যাঁ এইটুক বললেই তো যথেষ্ট, লোকজন আমি একদম এই তারিখের মধ্যে ফিরবো, বগ্রিম বলার দরকার কি? এখন আর তার আপনার মধ্যে কি এরা আপনার কি মনে হয় যে সার্জিও গোট্টোর যারা এখন বাংলাদেশে গেছে তারা শেখ হাসিনা বা আওয়ামী লীগ বিষয়ে কোনো কথা বলতে পারে তারেকের সাথে, বা ন্যাচারালি এরা তো শেখ হাসিনা ভারতের কোনো যাতে চাপ দেশে আছে ফিরতে কি? না, না না, এরা যাতে শেখ হাসিনা দেশে ফিরতে না পারে সেটা আটকাবার জন্য নানা রকম ফন্দি ফিকির তো এরা করবেই। কেন আমি জানি যখন মার্কো রুবিও এখানে এসেছিলেন ইন্ডিয়াতে, তখন এই ব্রেন ক্রিস্টেনসন হ্যাড কাম টু দিল্লি, যাওয়ার সময় কলকাতাতে ওদের কনসুলেটে মিটিং করেছে, আমার ওখানে লোকজন আছে, তো পরিষ্কারই বলে গেছে যে আওয়ামী লীগের উপর নজর রাখো, আওয়ামী লীগকে নিয়ে ইন্ডিয়া কি করতে চাইছে সেটা নজর রাখো। কিন্তু ওদের একটা ধারণা যে শেখ হাসিনা এত বড় হুঙ্কার, হ্যাঁ নিজের থেকে দিচ্ছে না, নিশ্চয়ই ইন্ডিয়া ওনার সাথে মিলে একটা কোনো প্ল্যানিং করে যাতে ব্যাপক আরে আওয়ামী লীগের লোকজন ঢোকাবে, ব্যাপক আন্দোলন টান্দোলন, এইসব জিনিস তো ভয় পাচ্ছে। রাজপথে আওয়ামী লীগকে সবাই ভয় পায়, আওয়ামী লীগের তো নিজের লোকজনের জন্য আওয়ামী লীগ ডুবেছে না। আওয়ামী লীগ যদি 3 আগস্ট 4 আগস্ট ওই 2024-এ ছাত্রলীগ যুবলীগ এদের মাঠে নামাতে পারতো, নিজের গণসংগঠনকে মাঠে নামাতে পারতো, স্বেচ্ছাসেবক লীগ, তাহলে এই 10-50 হাজার লোক দিয়ে কি সরকার ফেলা সম্ভব হতো? সেখানে এই দরবেশের মতো বদমাইশ কিছু লোকজন আর ওয়াকার, একটা বিট্রেয়ার বুবু বলে, এখন ওনার স্ত্রীকে দিয়ে ফোন করার শেখ হাসিনার কাছে দিল্লিতে, ও তো সব দিক খোলা রাখছে না। ওইদিকে উনি আল আজ হয়ে জামাতকেও ফিটিং করছেন, আর এদিকে ওনার বেগমকে দিয়ে
বুবু টুবু বলে শেখ হাসিনাকে ফিটিং করছেন, কেন শেখ হাসিনা রাত্রি হয় ওর বউ, হ্যাঁ, ফুফুর মেয়ের জামাই উনি। তো এই ওয়াকার আর এই সালমান রহমান টহমান যারা নিজেরা ক্ষমতা পেতে চেয়েছিল, তাদের জন্য তো শেখ হাসিনা ডুবেছে। আশা করি শেখ হাসিনা এটা আজকে বুঝবে। উনি তো এদের ব্যাপারে অন্ধ ছিলেন এবং উনি এদের জন্য ডুবেছে। শোনো, আওয়ামী লীগকে কেউ বাইরের লোক এসে ডোবাতে পারে না। ৭৫-এ বঙ্গবন্ধুর হত্যা আওয়ামী লীগের নিজের লোকজন জড়িত ছিল, এই খন্দকার মুস্তাকের মতো লোকজন, মাহবুব আলম চাষির মতো লোকজন। তো শেখ হাসিনা তার আব্বা যে ভুলগুলি করেছিল, সেও সেই ভুলগুলি করেছে। ওনাকে তো দাদা বারবার মানা করা হয়েছিল যে এই দরবেশ, আরে আমরা আসল অনেক দরবেশ দেখেছিলাম, নকল দরবেশ ফরবেশ, এদের উপর ভরসা করে না। এই লোক পাকিস্তানের লোক, আমেরিকার এজেন্ট। হি ইজ প্ল্যান্টেড ইন ইয়োর হাউস টু ইনফর্ম দেম। এখন আশা করি উনি, ওনার চোখ খুলবে। উনি তো দাদা এখনো মানে, আপনি যে কথাটা বললেন যে ৩ তারিখ আমি ৪ এই তারিখ, কথাটা আজকে না রাশেদ, এই কথাটা আমি গত ৩-৪ বছর ধরে বলছি যে দরবেশ ইজ এ পাকিস্তানি এন্ড অ্যান আমেরিকান এজেন্ট। না আমি ওয়াকার মানে ওয়াকার দরবেশে শুড যাচ্ছি নট বি মেড দ্য আর্মি চিফ। বারবার আমরা এটা বলেছি। উনি উনি জুনে ওয়াকারকে বসিয়েছেন, ২ মাসের মধ্যে অপারেশন করে ফেলেছে আমেরিকানরা, রেজিম চেঞ্জ অপারেশন। কি করে সম্ভব হয়? আর্মি ছাড়া এটা হতো? দাদা আপনি আমাকে শুধু একটা কথার জবাব দেন, তাইলে আপনাকে বাকিটা আমি বুঝাতে সক্ষমতা হব। দাদা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি, জি, জি, এখন আরকি। এই মুহূর্তে আপনি কোথায় আছেন? আমি এই মুহূর্তে কলকাতায়। আমার আপনি আদি বাড়ি আগরতলা। আচ্ছা, আর আপনার বাড়ি আমার, আগরতলা। এখন আপনাকে আমি যদি আগরতলা থেকে নিয়ে গিয়ে ঢাকা শহরের কোনো একটা আসনে যদি আপনাকে আমি নির্বাচন করাই, সেখানে আপনি কোনোভাবে জিতেও গেলেন, আপনার ডাকে কি ওই আসনের ১,০০০ লোক নামবে মনে করেন আপনি? আমি কি আমি কি পাগল যে আমি ওখানে গিয়ে নির্বাচন করার জন্য লাফঝাঁপ না দেব? কেন বলছি, আপনি বললেন যে ৩-৪ তারিখ যদি ছাত্রলীগ যুবলীগকে নামানো যেত তাহলে একটা কাজ হতো। পুরো বাংলাদেশের রাজনীতিকে, ছাত্র রাজনীতি কন্ট্রোল করবে ঢাকা ইউনিভার্সিটির ছেলেপেলে। ওরাই আসলে ইয়ে করে, মেকানিজম না করতে না, পারে। এটা ঠিক না। এটা আমি জানি। এটা জেনেই ওবায়দুল কাদের যে কথাটা বলেছিল, এবং ছাত্রলীগের লোকজন রেডি ছিল, এদের সাথে তো আমার রেগুলার কথা হয়। দে ওয়ার রেডি, দে ওয়ার প্রিভেন্টেড। আমি খুব নাম করে আমি বলতে চাইছি না এখানে, আই ডোন্ট ওয়ান্ট টু এক্সপোজ দিস পিপল, দে আর হিয়ার। ইয়া মানে এরা তো বন্দুক নিয়ে পার্টি অফিস ডিফেন্ড করেছে শেষ অব্দি। এদের কে ধমক দিয়েছে? ধরবে, এই নিউসেন্স বন্ধ করো, আর্মি আছে, আর্মি সব দেখশুন করবে। এই দরবেশ, হি ইজ দ্য সিঙ্গেল ম্যান। এবং উনি ২৮শে জুলাই থেকে শেখ হাসিনাকে, যে এরা দাবি করছে ছাত্ররা তোমাকে রিজাইন করতে, তুমি রিজাইন করে যাও, আমরা সামলে নেব, উনি চেয়েছিলেন হত্যা করতে হবে। ইট ইজ এ কনস্পিরেসি। ছাত্রলীগ যুবলীগকে ডেফিনেটলি নামানো যেত। ১০০০ বার বলছি আমি তোমাকে, নামানো যেত। আই এম অ্যাওয়্যার অফ। আর ছাত্রলীগ যুবলীগের পক্ষে ঢাকা ইউনিভার্সিটি কিছু না। ঢাকা ইউনিভার্সিটি ছাড়াও ছাত্রলীগ যুবলীগ মানে পুরো দেশ জোড়া সংগঠন, স্বেচ্ছাসেবক লীগ, এদের পক্ষে ৫০-৬০ হাজার ১ লক্ষ লোক নামানো কোনো ব্যাপার ছিল না, 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 রেডিও না, ছিল। আপনি যেটা বলছেন স্বেচ্ছাসেবক লীগ বা যুবলীগ, ঘটনা হচ্ছে যে ঢাকা ৮ আসন যেটা, সেটা ঢাকা শহরের পুরো নাভি। সেই জায়গার এমপি সাহেব কি করেছিলেন? তখন ঘুমিয়েছিলেন বালিশ নিয়ে? সেই এমপি সাহেব এখন ২-৩টা দলের, মানে আওয়ামী লীগ ছাড়াও আরো ২টা সংগঠনের উনি কাস্টোডিয়ান হয়ে গেছেন। উনার সম্বন্ধীকে উনি নেতা বানাইতে চাচ্ছেন। উনার ছেলেকে পালে পোষে যারা, তাদেরকে নেতা বানাতে, তাদের ডাকে এখন লাখ লাখ দেখো, আমি মানুষ এখানে নামবে কেন? বিরাট তর্কে না গিয়েও তোমাকে একটা কথা আমি বলতে পারি, যে পার্টির কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো অঙ্গ সংগঠনের নেতার উপরে পরিষ্কার ভাবেই ৩ তারিখ থেকে নিষেধাজ্ঞা জারি করা হলো যে তোমরা মাঠে নামবে না। কেন? এই ওয়াকারুজ্জামান, উনি শেখ হাসিনাকে বোঝালেন যে তোমার ছেলেরা যদি মাঠে নামে, তাহলে আমি কারফিউটা মানে বলবৎ করব কি করে? তোমার ছেলেরা মাঠে নামলে, যারা আন্দোলন করছে, তো ওনার ছেলেরা মাঠে নামলো না, আর যারা আন্দোলন করছে তাদের উনি রাস্তা ছেড়ে দিলেন উত্তরাতে। এবং যেই জেনারেলরা ওনাকে না করলো, আমি স্পেসিফিক নাম করে তোমায় বলতে পারি, চাইছি না, কেন ওরা এক্সপোজড হলে মামলা ফামলা খাবে। ২ জন জেনারেলকে ওনাকে যখন বললো যে স্যার, উত্তরাতে আমাদের ২টো ব্যাটালিয়ন আছে, এই ৩০-৪০ হাজার লোক আটকানো কোনো ব্যাপার না, তাকে বলে যায় এই তো, দিস ইজ নট ইউর জব, মাইন্ড ইউর ওন বিজনেস।
ওই লোক ওখান থেকে বেরিয়ে আমাকে ফোন করাতে আমি দিল্লিতে অজিত ডোভালকে বলি, এবং তারপরে ওই যে এরা সব এই মিছিলটা শেখ হাসিনার বাড়ির দিকে যাচ্ছে, ছাত্রলীগ যুবলীগকে নামতে দেওয়া হয়নি, আর্মি কিছু করেনি, পুলিশকে। এখানে মানে এদের দুজন হচ্ছে মেইন কনস্পিরেটর। এদের সাথে এই দরবেশের সাথে আরো কিছু লোকজন ছিল যাদের নাম ইতিমধ্যেই এসছে, যে আমেরিকান ডিপ স্টেটের এজেন্ট তারা। মানে আমি যেটা তোমায় বলছি কি জানো, আমেরিকান ডিপ স্টেট যখন কোথাও সরকার ফেলে, রেজিম চেঞ্জ অপারেশন করে, এটা আমার কথা না, আমেরিকান গোয়েন্দা বিভাগের উপর সব থেকে প্রামাণ্য তথ্য সম্বলিত বই যিনি লিখেছেন, জেফ রিচেলসন, আমার বন্ধু লোক, উনি লিখেছেন যে ইফ দের ইজ এ রেজিম চেঞ্জ অপারেশন, প্রথম টার্গেট হচ্ছে হাউস হোল্ড পেনিট্রেশন, অর্থাৎ তোমার ঘরের শত্রু বিভীষণ একটা তৈরি করতে হবে। এই দরবেশরা হচ্ছে ওই ঘরের। আরে দরবেশ তো যখন ওনার বাড়িতে লোকে আগুন দিতে যাচ্ছে, ওনাকে ওনার বাড়ির থেকে কে বার করে এনেছে? আমেরিকান সিডি কার গিয়ে ওনাকে বার করে এনেছে। এই গাড়ির নম্বরও কোনো কোনো আওয়ামী লীগের নেতা জানে, তারা দেখেছে এটা। তারপরে এরে ডিজিএফআই এর হাতে তুলে দিয়েছিল ওকে বার করে দেওয়ার জন্য। ডিজিএফআই দেখলো এ শালা আওয়ামী লীগের বড় পান্ডা, একে যদি আমরা অ্যারেস্ট করতে পারি তাহলে নতুন যে সরকার তার কাছে আমাদের একটু বাবা পাবো। সবই তো এই ব্যাপার। আর ওই টাকা পয়সার জন্য, যাই মিয়া টাকা পয়সা দেন নাইলে ধোকায় দেবো, যা হয়েছে। কিন্তু দরবেশরা এরা মিলে এই প্ল্যানটা, তাহলে আমি এটা বিশ্বাস করি না যে হয়তো লোক মারা যেত, ছাত্রলীগ যুবলীগ মাঠে নামলে এই যারা আন্দোলন করছিল এদের সাথে মারামারি হতো, তো বাংলাদেশে ভাই একটা সাধারণ জমি নিয়ে মারপিটে 20-25টা লাশ পড়ে। এটা তো আমি আজকের থেকে দেখি না, আমি বিডি আপনার আদি বাড়িতে। না আদি বাড়ি। আর আমি তো যখন বিডি নিউজে কাজ করতাম আমি তো দেখতাম স্টোরি আসছে 25 কিল্ড ইন অ্যাজ ল্যান্ড ডিসপিউট ফ্লেয়ার্স আপ ইন কুমিল্লা। দিস আর বাংলাদেশে। তো এখানে যেখানে একটা জমির মারামারি নিয়ে 20-25টা লাশ পড়ে, এখানে আরো কিছু লাশ পড়তো, কিছু করার নেই। কিন্তু গভর্নমেন্ট পড়তো না, গভর্নমেন্ট পড়েছে এই বদমাইশদের কারণে, এই ঘরের শত্রু বিভীষণ। এবং আমি আজকেও খুব দায়িত্ব নিয়ে বলছি, দিস ওয়াজ এন ইনসাইডার জব। এবং এই ইনসাইড জবে ওই ওয়াকার সাহেব, হ্যাঁ, তো শেখ হাসিনা তো বহুকাল বিশ্বাস করেনি, ভেবেছে ওয়াকার তাকে বার করে দিয়েছে। ওয়াকার কার ধমক খেয়ে তাকে প্লেনে তুলে ইন্ডিয়াতে পাঠিয়েছে সেটা বোধহয় এখনো শেখ হাসিনা জানেন না। যাই হোক, শেখ হাসিনাও তার আব্বার মতো এই আজে বাজে লোক অনেককে বিশ্বাস করে অনেক প্যাঁচে ট্যাচে পড়েছে। হ্যাঁ, আর এখনো উনি এই ধরনের, ওই যে তুমি যেটা বললা যে অমুক এমপি তমুক, যাদের তখন কোনো ভূমিকা নেই, এখন কি একেবারে আপা নেত্রী বলে পায়ে পড়ে যাচ্ছে, বাস এদের কথায় খুশি হচ্ছে। মানে এমন লোকও ওনার কাছে পৌঁছে যাচ্ছে নিজের ডাক্তার বউকে সামনে মহিলা লীগের চেয়ারম্যান করার জন্য, যে আওয়ামী লীগের কিছুই না, এবং যার অফিসে এই ইউনুসের মাস্টার মাইন্ড মাহফুজ আলম বসে অফিস করতো, এরকম লোকও আজকে গিয়ে ওনার কাছে হাজির হচ্ছে। এগুলো আমরা জানি, সব এসব লোককে আমরা জানি। আমাদের এদের চিনতে অসুবিধা নেই, শেখ হাসিনাকে তো চিনতে হবে। আমি চিনলাম, আমি চিনে ওনাকে বললাম আপা। আমরা তো এইসব বলতে গিয়ে তো আমরা আপার কাছে এই সালমান টালমান নিয়ে বলতে গিয়ে তো অপ্রিয় হয়েছে না। রাজনীতিতে সবাইকে নিয়ে চলতে হয়, উনি বঙ্গবন্ধুর কন্যা, এই পাকিস্তানি ছাড়া উনি রাজনীতিতে চলতে পারবেন না। রাজে বাজে ব্যাপার সব। যে শেখ হাসিনা আত্মসমর্পণের সুযোগ পাবেন না, দেশে ঢুকার সাথে সাথে গ্রেপ্তার করা হবে। এখন আমি জানি না এটা কি বিমান থেকে গ্রেপ্তার করা হবে না এয়ারপোর্ট থেকে, কোথা থেকে জানি না। আপনার মতামত? না, শেখ হাসিনা যেখান দিয়ে ঢুকবে, যেহেতু উনি দেশে সাজাপ্রাপ্ত আসামি, ওনাকে গ্রেপ্তার এরা করতেই পারে। কিন্তু ঠিক এই কারণেই শেখ হাসিনা হুঙ্কার দিয়ে বলছেন দেশে ফিরবো, কিন্তু আমাদের লোকজনের মধ্যে এটা নিয়ে একটু সংশয় আছে। আমাদের যারা বিশেষ করে সিকিউরিটি সেট আপের লোকজন, অজিত ডোভাল এবং তার তার যারা সাঙ্গপাঙ্গরা, যে বহিনজির জায়গা তো বহিনজি কো গ্রেফতার করকে আন্দার কর দেগা, এইসব নিয়ে আমাদের লোকজনের রিজার্ভেশন আছে। এবং ওরা চাইছে যে ইন্ডিয়া ফর্মালি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পাঠাবে, এটা ইন্ডিয়া করতে চাইছে না। কেন ইন্ডিয়ার বক্তব্য হচ্ছে শেখ হাসিনাকে তো প্রধানমন্ত্রী হিসেবে ওনার আর্মি চিফের রিকোয়েস্টে ইন্ডিয়া ওনাকে শেল্টার দিয়েছে। মানে ওনার আর্মি চিফ দেশে ওনাকে সিকিউরিটি দিতে পারছে না, এই জন্য ওনাকে ইন্ডিয়াতে রেখে গেছে। এই ধরনের ঘটনা তো নতুন কিছু না, সিরিয়াতে হয়েছে, বাসার আল আসাদ গিয়ে রাশিয়াতে শেল্টার নিয়েছে।
তাই না? ওনার যখন সরকার পতন হয়ে যাচ্ছে। তো এর জন্য ইন্ডিয়া, শেখ হাসিনা যেহেতু এখানে প্রাইম মিনিস্টার হিসেবে এসছে, ওনার আর্মি চিফ এখানে বিমান যোগে পাঠিয়েছেন, উনি কোনো লুকিয়ে রাত্রের অন্ধকারে বোরকা পরে ভারতের সীমান্ত পার হয়ে ঢোকেননি। এই জন্য ইন্ডিয়া ওনাকে এখান থেকে অ্যারেস্ট করে ফেরত পাঠাতে চাইবে না। বাংলাদেশ এটা নিয়ে জোরাজুরি করছে। আমার মনে হয় কি জানো, এরা এই যে তুমি ফটো কার্ড দেখালে, এই সব ওস্তাদজিরা ইচ্ছে করে এই ধরনের আইনগত মানে প্রবলেম সৃষ্টি করছে, যাতে করে ইন্ডিয়া পিছিয়ে আসে, শেখ হাসিনার যাওয়ার ব্যাপারটা যাতে না হয়। কেন শেখ হাসিনা ঢুকলে এদেরও একটা ভয় রয়েছে, কি জানি কি হয়। এই জন্য এরা বোধহয় চায় শেখ হাসিনা দিল্লিতে আছে, উনি থাকুন, উনি ওখানে বসে ইন্টারভিউ দিক, কিন্তু উনি দেশে ঢুকলে একটা বড় মাপের গোলযোগ হতে পারে। এর জন্য এরা এটাকে এক কথা আমার কুমিল্লার ভাষায় বলবো যে এরা প্যাঁচ লাগাইতেছে, এরা নানা রকম আইনি প্যাঁচ লাগাইতেছে এইসব কালো কোট পরার লোকজন। তো এইটা মানে আমার মনে হয় এরা এই কারণে প্যাঁচটা লাগাইছে যে শেখ হাসিনা অ্যারেস্ট হবে, শেখ হাসিনাকে প্রত্যর্পণ করে পাঠাইতে হবে আন্ডার এক্সট্রাডিশন ট্রিটি। তাহলে জানে যে ইন্ডিয়া এটা করতে চাইবে না, তো এটা করে একটা ভন্ডুল করার একটা ষড়যন্ত্র, এটাই আমার মনে হচ্ছে। বাংলাদেশের মুসলমান এবং ভারত এবং বাংলাদেশের বামেরা নীরব। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে পরশুদিন কাশ্মীরে ক্র্যাকডাউন করা হয়েছে। কোন কোন কাশ্মীর? পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। যে কাশ্মীরের জন্য পাকিস্তান জান দিতে চায়, যে কাশ্মীরের জন্য পাকিস্তান এত লাফালাফি কুদাকুদি করে, সেই পাকিস্তান এখন কাশ্মীরিদের মারতেছে। যে পাকিস্তান বলেছে যে কাশ্মীর তাদের শাহরগ, শাহ মানে ঘাড়ের রগ, এই যে এই রগটাকে বলে শাহরগ, যে কাশ্মীর বিনা পাকিস্তান নেই হো সকতা, এরকম ডায়লগও পাকিস্তানের সংসদে, পাকিস্তানের মিছিলে, পাকিস্তানের জঙ্গিদের মিছিলে আমরা দেখেছি। এখন তারা কোথায়? বাংলাদেশের মুসলমানেরা তো ভারতের কাশ্মীরের মুসলমানদের জন্য হাই হুসেন, হাই হুসেন, হাই হুসেন, হাই হুসেন করে না? 20 জন শুধু এ পর্যন্ত মোট 15 দিন আগের এই কথা 200 মেরে ফেলেছে, তারপর আবার 20 জন। আমরা যতদূর জানি 400 থেকে 600 কাশ্মীরি মুসলমান মেরে ফেলেছে পাকিস্তানের বর্তমান শাহবাজ শরীফের সরকার। মুসলমানদের সরকার, খোদ পাকিস্তানের সরকার, কোন হিন্দু সরকার না, খাঁটি পাকিস্তানি, ইসলামী পাকিস্তানি। তারা কাদের মারতেছে? সরাসরি মারতেছে পাকিস্তানের অকুপাইড কাশ্মীরে, যাদের জন্য তারা স্বাধীনতা দেওয়ার জন্য নাকি উদ্গ্রীব, তাদের জন্য মাঝে মাঝে ভারতের সাথে যুদ্ধ করে জেহাদ করে পাকিস্তান। সেই পাকিস্তান এখন নিজেই কাশ্মীরিদের মেরে ফেলতেছে। কোথায় বাঙ্গু মুসলমান? কোথায় বাঙ্গু চক্রবর্তী, ভক্করবর্তী কমরেড? কোথায় পশু চ্যাটার্জি কমরেড, ঢাকার কমরেড, কলকাতার কমরেড? কোথায় এখন? ভারতেও যদি এখন 20টা নয়, 2টাও নয়, একটা মুসলমানকে গুলি করে মারতো, এতক্ষণ কলকাতার চ্যাটার্জি কমরেড সব সেতি যাইত বাংলাদেশের কমরেডদের আগে। আবার এখন যদি একটা কাশ্মীরি মুসলমানকে ভারত সরকার মারতো, নরেন্দ্র মোদী সরকার, তাহলে গরু খাওয়াই না একটা আছে না কমরেড বরিশালের, সবার আগে এখানে চলে আসতো, তার সাথে আসতো বসুরা, শম্পা বসু, টম্পা বসু, তারপর যে আরেকটা এখন পদত্যাগ করছে মেঘমোল্লা বসু, এরা মুসলমানদের আগে চলে এসে বলতো নরেন্দ্র মোদী কষাই, নরেন্দ্র মোদী কষাই। আর ওই যে যারা উদিসি বাম আছে না, এরা তো আরো বড় হারমোনিয়াম দাড়িপাল্লা নিয়ে মাপতো যে কত অপরাধ করছে, কেয়ামতের মিজান পাল্লা নিয়ে জামাতের দাড়িপাল্লা হাওলাত করে আইনে উদিসির লোকেরা নাইমে যাইতো রাস্তায়। কিন্তু এখন কেউ নাই, কেউ এখন নাই।
আমরা শাহবাগে, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী বা ঢাকা বা বরিশালের বা যে কুমিল্লার যে কোনো জায়গায় যখন নারীর নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন করতাম, প্রতিবাদ সভা করতাম, বা কোনো দুর্নীতির বিরুদ্ধে বা যে কোনো কারণে মানবাধিকার লঙ্ঘন হলে আমরা শাহবাগে দাঁড়াইতাম। বাংলাদেশের ঘটনা কিন্তু এই পশু চক্রবর্তী বক্রবর্তী চ্যাটার্জি প্যাটার্জি নামের যত কমরেড আছে বাংলাদেশের, তবে হিন্দু মুসলমানেরা আইসে বলতে কি নরেন্দ্র মোদী কষাই, নরেন্দ্র মোদী কষাই। আচ্ছা, বাংলাদেশের বরিশালের একটা নারীর সমস্যা, বগুড়ার একটা নারীর সমস্যা, বা কোনো চিটাঙের কোনো মাদ্রাসার ছাত্র বলৎকার আলাপ হইতেছে, প্রতিবাদ হইতেছে, বা বাংলাদেশের দুর্নীতি, সেখানে নরেন্দ্র মোদী কষাই বলতে হবে কেন? এখন তারা কোথায়? এখন সে ভণ্ড বামেরা এখন বাংলাদেশে কোথায়? 20 জনকে তো পরশুদিনই মেরে ফেললো। এখন নীল খেতে গিয়ে বড় বড় পোস্টার বানানো হচ্ছে না, বিলবোর্ড বানানো হচ্ছে না। এখন তো শাহবাগে দাঁড়ায় না। এখন তো বিবৃতি, একটা বিবৃতি তো বাসদ থেকে দিল না, জাসদ থেকে দিল না, সিপিবি থেকে দিল না, তারপরে উদিসি থেকে একটা বিবৃতি দিল না। কেন? কি কারণে? এখন সেই সাংস্কৃতিক ব্যক্তিরা কোথায়? এখন বাংলাদেশের কবি কমরেড, তারপরে সাহিত্যিক কমরেড, বিপ্লবী কমরেড, আজাদি চাওয়া কমরেড, তারা এখন কোথায়? তাদের কথিত আজাদ কাশ্মীর, সেই আজাদ কাশ্মীরে 20 জনকে একদিনে মেরে ফেলেছে। এটা হলো স্বীকৃত। আমার ধারণা সেখানে মিনিমাম 50 জন মারা গেছে, আর আগের 200-250 মারা গেছে। এই যে প্রায় 1.5 মাস 2 মাসের মতো পাকিস্তান অকুপাইড কাশ্মীরে পিওকেতে ইন্টারনেট লাইন নাই আপনাদের, একটা বার কেউ বলেছে আমি ছাড়া? কোন কমরেড ফমরেড মুসলমান বিপ্লবী জেহাদি কবিবর, ওই কি যেন একটা আছে রাইহান না ফাইহান, মহান বিপ্লবী, তারপর দাদা ভাইয়ের যে সেই বিপ্লবীরা, তারা কোথায়? দাদা ভাইয়ের বিপ্লবীরাও তো কাশ্মীরের মুসলমানদের জন্য কথা বলে না। আমাদের দাদা ভাইয়ের বিপ্লবী কমরেড, সিরাজ শিকদারের বিপ্লবী কমরেড, বাসদের বিপ্লবী কমরেড, বিপ্লবী কমিউনিস্ট পার্টির বিপ্লবী কমরেড, কমিউনিস্ট পার্টির কমরেড, উদিসি কমরেড, এরা কোথায় এখন? কবি কমরেড, গায়ক কমরেড, তারা এখন কোথায়? কিন্তু যদি কাশ্মীরে একটা মুসলমান মারা যাইতো, 20 জায়গায় 2টা না একটা, এতক্ষণ ঢাকা শহরে মুসলমান মোল্লাদের জঙ্গি জেহাদি চরমনাই পীর, চামড়ানাই পীর, চামড়া সারা পীর, তারপর গনিমতের মাল বানানো সরসিনা পীর, জামাত, হেফাজত, বিএনপি, আওয়ামী লীগের ভিতরে থাকা খমেনি লীগ, তারাও মিছিল করা শুরু করে দিত। কিন্তু এখন টু শব্দটি বাংলাদেশের হাটাজারি থেকে হয় না, চামড়ানাই পীরের দরবার থেকে হয় না, সরসিনার পীরের দরবার থেকে হয় না, আটরশি থেকে হয় না, এমনকি যাদের সুফি বলেন না সুফি, তারাও নীরব। হয় তাহলে বেলুচিস্তানের মুসলমানের স্বাধীনতার কথা বললে তারা বলে এটা ভারতের দালাল, এরাও নাকি আওয়ামী লীগের মতো ভারতের দালাল, বাংলাদেশের মুক্তিযোদ্ধার মতো ভারতের দালাল। তো ঠিক আছে বাবা, বেলুচিস্তানরা ভারতের দালাল মুসলমানেরা, কিন্তু এই কাশ্মীরের তো খাঁটি মুসলমান, তাও আবার পাকিস্তানি মুসলমানের মধ্যে আবার কাশ্মীরি মুসলমান, একেবারে খাঁটি 100%। তাদের ব্যাপারে বাইতুল মুকাররম থেকে কারো মুখে তো একটু মুখের থেকে স্যাপ নিয়ে চোখে দিয়ে একটু কাঁদতেও দেখলাম না। কাঁদা তো দূরের কথা, একটা পোস্ট কোনো মৌলবী নাই। বাংলাদেশের মৌলবীরা যে বাটপার, এদের ইসলামী জজবাজে প্রতারণা প্রমাণ হয়ে গেছে। এবার আমরা যখন বেলুচদের নিয়ে কথা বললাম, আমাদের তাও ভারতের দালাল বানাই দিলেন। বেলুচদের তো ভারতের দালাল বলছেনি, যে ভারতপন্থী সন্ত্রাসীরা নাকি বেলুচিস্তানে মারামারি কাটাইতে, কাশ্মীরের ভিতর ওইটা কারা? এটা তো ভারতপন্থী না, তাই না? হে মহান কমরেড, আপনারা এখন কোথায়? হে মহান বাংলাদেশের ইসলামী জজবাধারী পীর মাশায়েখ, আলেম ওলামা এবং যারা আছেন, তারা এখন আপনারা কোথায়? কমেন্ট নিলাম, দেখেন বিবিসি সংবাদ এখন করেছে বোধহয়। এখন হ্যাঁ, এই যে আরেকজন বলেছে জানেন না, জানেন না মানে জানতে দেওয়া হয় না। যদি এটা কাশ্মীরে হইতো, পাকিস্তান না হয়ে যদি ভারতের কাশ্মীরে হইতো, তাহলে এতক্ষণ দেখতে পারতেন কি কি হয়েছে, বুঝতে পারতেন কি কি হয়েছে। আপনাদের একটা কথা বলি, আপনাদের যারা বাংলাদেশে মুসলমান, আপনাদের লজ্জা আছে? তাহলে আমি যাই যে বলি ইসলাম আলী ইলাস্টিক, কথাটা ঠিক?
জামাত ইসলাম যে আসলে জামাত ইসলাম যে ইসলাম না, ওটা যে মদুদ ইসলাম, এটা ঠিক। সামরানাই পীরের ইসলাম যে ওটা সামরানাই পীরের ইসলাম, ইসলাম এটা ঠিক। মুসলমান প্রীতি যে একটা বাট পারে, এটা ঠিক। এখন মেনে নিয়েছেন তো? এখন মেনে নিয়েছেন তো যেটা বাট পারি? এই বামপন্থীদের, বাংলাদেশের বামপন্থী হিন্দু হোক আর মুসলমান হোক, সবগুলো যে বাটপার প্রমাণ হয়ে গেছে তো। আমি যখন আপনাদের বলি বামেরা হাইরে আমার গালি দেয়, ভারতের দালাল, হিন্দুর দালাল, RSS এর দালাল, বিজেপির দালাল, শেখ ফরিদ শেখ হাসিনার দালাল, শেখ ফরিদ আওয়ামী লীগের দালাল, শেখ ফরিদ ফ্যাসিস্টের দালাল। আচ্ছা, এবার কাশ্মীরের যে 20 জন মারা গেল, আপনি টু শব্দটি করলেন না কেন? অনেকেই বলুন পরীক্ষা ফাইটে কেন কথা বলেন, কেন বলতেছি বুঝেন না? প্রমাণ হয়ে গেছে তো। এখন তো মানলেন যে বাংলাদেশের বামপন্থী আর মুসলমানেরা মানবাধিকার যে বলে কাশ্মীরে মুসলমানদের জন্য, এটা যে একটা বাটপারি, প্রমাণ হয়ে গেছে তো। নাকি আরো প্রমাণ আপনাদের দিতে হবে? আর কি প্রমাণ দিলে আপনারা, আরো কি প্রমাণ দিতে হবে আমাকে যে মুসলমানদের যে ইসলামী জজবা, এটা আসলে পাকিস্তানি জজবা, পাকিস্তানি প্রেম? ওই যে হেফাজতে ইসলাম, এটা আরেক বাটপার। এরা ইসলাম হেফাজত করতে আসে নাই, মুসলমান হেফাজত করতে আসে নাই, এরা আসলে পাকিস্তান হেফাজত করতে আসছে। আমার কথাটা প্রমাণ হয়েছে। আর কত প্রমাণ দেবো আপনাদের? এই যে 10 বছর 15 বছর যাবৎ বলতেছি, লিখতেছি, আপনাদের শোনাইতেছি যে এরা হলো বাটপার। একটাও এই চিঙ্কু মামের হলো মহা বাটপার, আর এগুলো তার বড় বাটপার আর কি, এই যারা মুসলমান। জামাত একটা বাটপার প্রমাণ হয়েছে, জামাত ইসলাম, সরমনাই পীর হেফাজত, এগুলো বাটপার প্রমাণ হয়েছে। এদের কাশ্মীরে মুসলমান কথা বলতে দেখেছেন? 200-র উপরে মানুষ মারা গেছে 15 দিন আগে। পরশুদিন মারা গেল কাগজপত্রে 20 জন, সরকারি হিসেবে। টু শব্দটি নেই। আর কলকাতার সেই চ্যাটার্জি বন্দ্যোপাধ্যায়, ফেন্দোপাধ্যায়, চন্দোপাধ্যায়, সেই গরু খাওয়া ব্রাহ্মণদের এখন আর খুঁজে পাইতেছি না, কমরেডদের আর খুঁজে পাওয়া যায় না। মানে কাশ্মীরের যদি জঙ্গিও মারতো, ইয়াসিন মালিকের মতো জঙ্গির পক্ষে এরা, উমর খালিদের মতো জঙ্গির পক্ষে এরা, এমনকি কাসাবের মতো জঙ্গির পক্ষে তারা সাইন করে। কিন্তু পাকিস্তানের এবার নিরীহ মুসলমান, প্রতিবাদী মুসলমান মেরে ফেললো। না জাতিসংঘ কথা বলে, না ইউরোপীয় ইউনিয়ন কথা বলে, না পৃথিবীর বড় বড় সংবাদ সংস্থা কথা বলে, না ভারতের বামেরা বলে, না ইউরোপের বাম বলে, না আমেরিকার বাম বলে, না স্পেনের বাম বলে। কোথায় তারা এখন? ঠিক ওই যে ইরানের হাজার হাজার মানুষ মারার সময় যেমন বামের আর মুসলমানরা নীরব ছিল, সেম কারণে এখানে নীরব। তাহলে বোঝা গেল বাম আর মুসলমানেরা দুইটাই বাটপার। প্রমাণ হয়ে গেছে। আরো প্রমাণ চান? আর কি প্রমাণ দেবো? সামনে আরো প্রমাণ আসবে, সামনে আরো বহু প্রমাণ আসবে। ইসরায়েল এবং মিডল ইস্টের সৌদি আরব সহ বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক রয়েছে, এটা বলার জন্য 25 বছর আগে দৌড়ানি খাইছি, কিন্তু এখন তো প্রমাণ হইতেছে। তেমনি এই যে ইসলামের যে প্রেম পাকিস্তান দেখে, এটার ফাত্রামি। এই যে বাংলাদেশের মুসলমান, এগুলো এগুলো বড় ফাত্রা। এরা, এদের ইসলাম প্রেম নাই, আল্লাহর প্রেম নাই, মুসলমান প্রেম তো নাই। এদের প্রেম হলো আসল প্রেম পাকিস্তান প্রেম। এদের যত সমস্যা হলো পাকিস্তানকে টিকিয়ে রাখতে হবে। এরা ইসলাম প্রেমের চেয়ে পাকিস্তান প্রেম বড় মনে করে, মুসলমান প্রেমের চেয়ে, আল্লাহর প্রেমের চেয়ে, ধর্ম প্রেমের চেয়ে, কোরআন প্রেমের চেয়ে এরা পাকিস্তান প্রেম এদের কাছে বড়। প্রমাণ হয়ে গেছে। টু শব্দটি করেছেন বাইতুল মুকাররম থেকে মিছিল করতে দেখেছেন, কমিউনিস্ট পার্টির অফিস থেকে মিছিল করতে দেখেছেন, পল্টন ময়দানে দেখেন নাই। ওই তোপখানা রোডে জাসদ, বাসদ, ফাসদ, বিপ্লবী কাউন্সিলের কোনো মিছিল দেখেছেন? দেখেন নাই। কোনো ভাসানী পন্থী বাম আসছিল, কোনো ভাসানী মুসলমান প্রতিবাদ করেছে? করে নাই। কোনো আজাদ ভাসানী, ফাজাদ ভাসানী, আজাদ ভাসানী রইবার কথা নাই। কিন্তু আবার একটা জাহাঙ্গীরনগরে এক মুসলমান, আর একটা আছে আওয়ামী লীগার বিরাট বড় শিক্ষক, সারাদিন ভারতের পাশার মধ্যে গু কোনে আছে, খুঁজে না দিলে বাইর করবে, তারাও দেখলাম নীরব, কোনো কথা নেই। কিন্তু কাশ্মীরে যদি একটা মুসলমান মারা যেত, সে জাহাঙ্গীরনগরের বিষয় আওয়ামী লীগ করা, কিন্তু এটা আবার তার বাবা আবার মুক্তিযোদ্ধা ছিল। আবার টাঙ্গাইলের ভাসানী যে আছে আজাদ ভাসানী, মৌলানা ভাসানীর নাতি, তার সাথে দুইজনের সাথে সম্পর্ক হলো। এরা দেখেন টু শব্দটা এখন এখন ইসলাম প্রেম জাগে না। আসলে এদের কোনো ইসলাম প্রেম নাই। আসলে হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ, মুক্তিযোদ্ধার পোলা হয়েও ভারত বিদ্বেষ, মুক্তিযোদ্ধার পোলা হয়েও হিন্দু বিদ্বেষ। কারণ কি? কারণ আসলে ভেতরে ভেতরে 71 ভাঙার বেদনা তার ভেতরে আছে। এবার ভাসানীর নাতিরা টাঙ্গাইল থেকে আর চেঁচায় না। ওই যে তালের টুপি পরা খাসা মার্কা কয়টা তার তোপখানাতে ঘুরে ভাসানির মুসলমান বিরাট দাবিদার। এখন ওই যে তোহা হক, ফোহা হক, ওই যে রিটায়ার্ড অফিসার কয়টা আছে, জামাতি অর্ধেক অর্ধেক, হেফাজতি অর্ধেক, বিএনপি মিলে করস একটা স্যালাইন, জামাতি স্যালাইন, জামাত, বিএনপি, হেফাজত, তারপর জঙ্গি, এগুলো মিলে একটা স্যালাইন হওয়া। কিছু আর্মি অফিসার আছে না, টু শব্দটি দেখেছেন? কিন্তু এটা যদি কাশ্মীরে মারা যেত, তখন কিন্তু মিছিল শুরু হয়েছে। আমার 6 ভাবির পোলা যে সংসদে আছে, টু শব্দটি নেই। কিন্তু যদি এটা কাশ্মীরে একজন দেখতেন কিভাবে মিছিল করতো, কারো টু শব্দ নাই। এদের প্রতারণা। ভেরি নাইস, ইউ আর লুকিং নাইস। তো এই যে ওয়েট 5 মিনিটস, 10 মিনিটস প্লিজ। হ্যাঁ,
তো এই যে প্রতারণা দেখতেছেন, আর কিভাবে প্রমাণ করব যে এই দেশের মুসলমানেরা যে ইসলামী জজবা দেখায়, মুসলমান প্রেম প্রীতি, এটা আসলে প্রতারণা, ভণ্ডামি, ফাত্রামি, টোটালি রাজনৈতিক। এদের ইসলাম প্রেম রাজনৈতিক। ওই এখন সেই কি বিক্রমপুরী, ফিক্রমপুরী, আহম্মকুল্লাহ, মৌলবী, গাবগাছি, খালাজারি, সালাজারি, তারা কোথায়? ওই যারা একটা ১.৫ ব্যাটারি ৩ ফুটে মৌলানা ৩৫ বছরের শিশু বক্তা কোথায়? তাদের তো টু শব্দটি করতে দেখতেছি না। কেন নয়? আমি এগুলো আগেই বুঝে ফেলেছি। আপনারা যে বুঝলে বুঝলেন, না বুঝলেন। যদি বুঝেন তাহলে তো ভালো, না বুঝলে বুঝবো আপনারা বাটপার। টু শব্দটি করতে দেখেন, ভারতের বামের, কলকাতার বামের মুখে কথা নাই। দিল্লির বামের দিল এখন আর দিলে ব্যথা পায় না। কারণ কাশ্মীরি মুসলমান মারা গেছে, পাকিস্তান মারছে, তো ওইটা কোনো কথা নাই। দেখবেন বামপন্থীরা আর কথা বলতেছে না। কারণ কি? কারণ চীন হলো আব্বা, সরি চীন হলো জ্যাঠা, পাকিস্তান হলো আব্বা, তাই আর কথা নাই। কিন্তু এটা যদি ইসরায়েল মারতো একটা, এতক্ষণ দেখতেন মিছিল শুরু হয়ে যেত। ঠিক আছে? বামপন্থী, তারপর ইসলামপন্থী, মৌদুদীপন্থী সব চলে আসতো। কিন্তু এখন কারো কোনো শব্দ নেই। পৃথিবীর যত বাম, এরা হলো ১ নম্বর বাটপার। মনে রাখবেন, মানবাধিকার এদের হলো বাটপারি। আমি বারবার বলে আসছি। আমি নিজে বাম রাজনীতি থেকে উঠে আসছি তো, তাই বললাম কথাটা। প্রমাণ হয়ে গেছে। যেদিন দেখেছি এদের বাটপারি, আসলে এদের সবকিছু সিলেক্টিভ। এনজিওর ব্যবসা ঠিক আছে কিনা, আর পপুলিস্ট জিনিস আসবে। এরা দেখবেন যেগুলো করলে একটু, যেমন এই যে যখনই দেখবেন যে জুলাই আন্দোলনের যোগ দিয়েছে কেন জানেন? ক্ষমতায় যাওয়ার জন্য। ওরা কিছু লোক দেখলে ওখানে চলে যায়। দেখবেন এরা ভিসা নিবে, সারাদিন আমেরিকারে গালি দিবে, ভিসা নিবে আমেরিকার। সারাদিন পুঁজিবাদী দেশ গালি দিবে, ইউরোপে চলে যাবে। কেউ কিউবা যাবে না, কানাডা যাবে। বাংলাদেশ, ভারতের কমিউনিস্টেরা কেউ কিউবা যায় না, কানাডা যায়। কেন কিউবা যাও বাবা, উত্তর কোরিয়া যাও, চায়নাতে যাও, যাবে না। পুঁজিবাদীরা গালি দেয় ওই সমস্ত। আর আমাদের বলবে আমরা ভারতের দালাল, আমেরিকার দালাল, ইসরায়েলের দালাল আমাদের বলবে। তারা আসলে কি? যে প্রসঙ্গে এখানে শিরোনামটা আপনারা দেখেছেন যে কাশ্মীরে মুসলমান হত্যা, মুসলমান এবং বামপন্থীরা নীরব। ওখানে লিখতে চাইছিলাম বামপন্থীদের বাটপারি, কিন্তু ওটা লিখলাম না, ওটা আপনাদের বললাম। আপনাদের কাছে ক্লিয়ার তো এখন। আমার যতই গালি দেন, আপনারা গালি দিতে দিতে আমার যদি ওই যে ভাবির পোলারদের মতো গালি দিতে দিতে মির্জা আব্বাসের মতো যদি আমার কুমাতেও পাঠান, তা ওই সত্য তার বদলাবে না। বদলাবে? এই যে বললাম যে বামপন্থীরা বাটপার, মুসলমানেরা বাটপার। এদের ইসলাম প্রেম এবং মানবাধিকার যে একটা বাটপারি, আর কতবার বলবো? অনেকে বারবার রিপিট করতেছি কেন? যে রিপিট করার বিষয়। এই কাশ্মীরে ২০ জন মুসলমান মারা গেল, আমি ছাড়া তো কোনো বামপন্থী কথা বললো না। কেন বললো না? কলকাতার বাম, দিল্লির বাম, কেরালার বাম, ভারতের মুসলমান, পাকিস্তান। এই জন্য বলেছি ভারতে যে সব মুসলমান থাকে এরা কিন্তু পেয়ারা পাকিস্তানি। এরা পেয়ারা পাকিস্তানি প্রমাণ হয়। বাংলাদেশে গুলো তো পেয়ারা পাকিস্তানি হবেই, মাস্ট। কারণ এরা নিজের দেশে ৩০ লাখ মেরেছে, তা নেই কথা বলে না। তো এরা অন্য দেশের লোক নিয়ে কথা বলে। এরা এত পাকিস্তান প্রেমে মুগ্ধ। আল্লাহ যদি পাকিস্তানের পক্ষ নেয়, এরা আল্লাহর বিরোধিতা করবে। আমি বারবার বলছি যে আল্লাহ স্বয়ং যদি ভারতের পক্ষ নেয়, পাকিস্তানের বিরুদ্ধে আর আল্লাহর বিরোধিতা করবে, পাকিস্তানের বিরোধিতা করবে না। এরা হলো সেই মুসলমান। ভারতের মুসলমানরা নীরব, ভারতের বামেরা নীরব, ইউরোপের বামেরাও কোনো বাম পত্রিকায়, কোন অরুন্ধতী, পরুন্ধতী, ধরুন্ধতী রায়দের, ধুরন্ধতী রায়দের, এটা কিন্তু আসলে অরুন্ধতী রায় নয়, হলো ধুরন্ধতী রায়। এই চিঙ্কুবাম ধুরন্ধতী রায় এনজিও ব্যাপারী এখন আর তার কলাম আসে না, মানবাধিকার খত্রেমে যায় না। এখন পিওকে যেখানে আজাদ কাশ্মীর নাম দিয়েছে তথাকথিত, সে আজাদ কাশ্মীরের লড়কে লেঙ্গে আজাদি আর কেউ বলে না। তাদের নেটওয়ার্ক, তাদের অনলাইন বন্ধ থাকলেও সমস্যা নাই, তাদের কথার বলার অধিকার বন্ধ করলেও সমস্যা নাই, তারা না খায় থাকলেও সমস্যা নেই, চাল ডাল ওষুধ বন্ধ করলেও সমস্যা নেই। যত সমস্যা কেবল নরেন্দ্র মোদী আর ভারত। এই জন্যই বলেছি ভারতের বামেরা হইলো ১ নম্বর বাটপার, বাংলাদেশের বামেরা হইলো জুনিয়র বাটপার, আর বাংলাদেশের মুসলমানেরা হইলো ১ নম্বর ফ্রড, আর ভারতের মুসলমানরা হইলো ডাবল ফ্রড। প্রমাণ হয়ে গেছে তো। ইরান প্রেমে দেখি, ইরান প্রেমে তাদের দিল কান্দে, কিন্তু কাশ্মীরের মুসলমানরা কাশ্মীরের মারতেছে। এখন কোন মিছিল বাড়াইতে দেখেছেন কাশ্মীরে? কাশ্মীরে এই যে ভারত অধিকৃত কাশ্মীরে কোন মুসলমান তাদের পক্ষে মিছিল করেছে? ভারতে তো মিছিল করলে কেউ পিটায় না, মারেও না, করে না কেন? কিন্তু ভারত অধিকৃত, মানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যে ২০ জন মুসলমান মেরে ফেললো, পাকিস্তানের ভিতরে কোনো মিছিল করেছে? বরং ভারতের মন্ত্রী, পাকিস্তানের মন্ত্রী কি বলেছে জানেন? বলছে এরা হচ্ছে ভারতের মতোই শত্রু।
সেই জন্য আরেকটা উদাহরণ দেয়, এই যে আওয়ামী লীগের ভাইরা যতই মোল্লা বিরোধী দেখান, যতক্ষণ আপনি মুক্তিযুদ্ধের বিরোধিতা না করবেন, মোল্লা কোনোদিনই আপনার আপন হবে না। পাকিস্তান আওয়ামী লীগ যেদিন টোটালি পাকিস্তান প্রেম দেখাবে, সেই দিন মুসলমানেরা, বাংলাদেশের মোল্লারা আর মিলিটারি ভারত আওয়ামী লীগকে ভালোবাসতে পারে, সেটা আলাদা কথা। এছাড়া এই জন্যই লিখেছিলাম যে ৭১ মোল্লা আর মিলিটারি একসাথে যায় না। আমার কথা প্রমাণ পেয়ে গেছেন তো। কাশ্মীরের খাঁটি মুসলমান মারলে বাংলাদেশের মুসলমান টু শব্দটি করে না, কোনো মাদ্রাসা থেকে মিছিল হয় না। কিন্তু ৪,০০০ মাইল দূরে, ৫,০০০ মাইল, ৬,০০০ মাইল দূরে গেল, তখন কিন্তু জজবা জাগে। ভারতে গেছে হলো জজবা জাগে। আমার বক্তব্যের সামারিটা কি, যেটা আপনাদের জন্য বলার জন্য আসছে প্রিয় দর্শক, এই যে বাংলাদেশের মুসলমান এবং বামপন্থী, ভারতের মুসলমান ও বামপন্থী, এরা হচ্ছে টাউট বাটপার। এদের মানবাধিকার এবং ইসলাম প্রেম, মুসলমান প্রেম, এই জজবা এটা টোটালি ফ্রডিং, টোটালি ভারত বিরোধিতা করার জন্যই তারা মুসলমানদের পক্ষে নেয়, ভারত ভাঙার জন্য। বলেছি আগেই যে চিঙ্কুমামেরা ভারত ভাঙার জন্য অস্থির। 95% চিঙ্কুমাম ভারত ভাঙার স্বপ্ন দেখে, আর 95% মুসলমান ভারতকে গজওয়াতুল হিন্দ করার স্বপ্ন দেখে, আর বাংলাদেশের 100%ই স্বপ্ন দেখে গজওয়াতুল হিন্দের জন্য, বামেরাও। এই জন্য দেখবেন বাম আর মুসলমান এক হয়ে যায়। দেখেছেন তো, তারা চুপ। পাকিস্তানের সমালোচনা, পাকিস্তানের কোনো বদনাম হবে, এই ব্যাপারে বাম আর মুসলমান টু শব্দটি করবেন না। 20 কেন 200 300 পাশা 30 লাখ মারল না। যাই হোক, এরা হলো এরকম বাট পারে, একটু কিছু কমেন্ট নেই। জি, ঠিকই বলেছেন। একজন লিখেছেন, আমাদের দেশের মুসলমানরা এখন জানি দেখতেই পাচ্ছে না, কাশ্মীরে মুসলিম হত্যা করেছে পাকিস্তান, কোথায় মানববন্ধন, কোথায় ডাকাডাকি, ভারতের বামরা কোথায়? জি, বাংলাদেশে বামেরা নেই, ভারতের বামেরা আসবে কিভাবে? তারপর দেখেন, এই যে দেখেন, এক বাটপার চলে এসেছে। এই যে এক বাটপার, মানে ধান মানতে শিবের গীত গাইতে আছে। এই দেখেন, দেখছেন? তাও বলবে না পাকিস্তানি, এত পাকিস্তানের, মানে কি বলবো আর, পাকিস্তানের ব্যাপারে তাদের বেদনা বুঝতে পারছেন তো? না, এরা পাকিস্তান যাবে না, এরা ইউরোপে যাবে, পাকিস্তান যাবে না। My grandfather also came from Tangail. Also during that time, I really enjoyed his accent. Gee, thank you very much. জি, সৌদি আরব আর আরব যুক্তরাষ্ট্র এর আগে হামলা চালিয়েছে। জি। এই যে আরেকজন, এই যে আরেক পাখি, এই যে আরেক পাখি বান্দির পোলা চলে আসছে। এই যে পাখি বান্দির পোলা চলে আসছে, আর ছিট লেগে গেছে। জি, ঠিকই বলেছেন। তারপরেও এদের হুঁশ নাই, তারপরেও হুঁশ নাই, তারপরেও বঙ্গবন্ধুর এই সমালোচনা তাদের করতে হবে। জি, এরা জি, ফরিদা, ইসলাম আসলে একটা, জি, রাজনৈতিক ব্যবসা এবং ব্যবসা বাংলাদেশে অবশ্যই। বামপন্থীদের জন্য ইসলাম একটা ব্যবসা। হ্যাঁ, হ্যাঁ, এখানে নেট বন্ধ করে দিয়েছে। কারো কোনো এখন কোনো আলাপ নাই। কোনো কলাম বামপন্থীরাও লেখে না, মিছিলও করে না কেউ, মুসলমানেরাও না। জি, ঠিকই বলেছেন। এখন আর বাঙ্গুরা কোনো কথা বলবে না। জি।
এখানে কিছু লেখা আছে ওটা আমি পড়তে পারবো না ভাই। ইন্টারেস্টিং। ঠিকই বলেছেন, এরা হলো ভারত আর হিন্দু বিরোধী। একজন লিখছেন, ভাই এত তথাকথিত প্রচারিত মানুষ, এরা তো বামেরা মানুষ হয় নাকি? ভণ্ড বামেরা। এদের চেয়ে মুসলমান মোল্লাদের চাইতে এরা বেশি ভণ্ড বামেরা, চরম ভণ্ড। জি ঠিকই বলেছেন, বামন দুটোই ভণ্ড। ভণ্ড না, শিয়ানা জাতে মাতা তালে ঠিকারা, ভণ্ড তো বটেই। জি, ধন্যবাদ আপনাদের। একজন লিখেছে ১৪০ জনের বেশি, ২০০ জন ১৫ দিন আগেই মারা গেছে, এখন বোধহয় ৩০০-৪০০ হয়ে গেছে। ঠিকই বলেছেন যে সোনার উপর পানিতে ধুইলেও পাকিস্তানের যারা যারা মানুষ হবে না, ঠিকই বলেছেন। সুপ্রিয় দর্শক, ভেবেছিলাম অনুষ্ঠানটা মানে এই আলোচনাটা ২০ মিনিটে শেষ করব, ৫ মিনিট বেশি হয়ে গেছে, আর ১ মিনিট সময় নিচ্ছে আপনাদের কাছ থেকে। শিরোনামটা আপনারা দেখেছেন, কাশ্মীরে মুসলমান হত্যা, কাশ্মীরে মুসলিম হত্যা, মুসলমান ও বামেরা নীরব। এবং এই জন্য বারবার বলেছি, বামেদের মানবাধিকার এটা একটা ফাত্রামি, বদমাইশি, তাদের মানবাধিকার বলতে কিছুই নেই। আসলে ভারত বিরোধিতা, ইসরায়েল বিরোধিতা ছাড়া আর জঙ্গি মুসলমানদের পক্ষ নেওয়া ছাড়া তাদের কোনো মানবাধিকার নাই। এটা প্রমাণ হয়ে গেছে পরশুদিন। বেলুচিস্তান নিয়ে তো বলবেই না, আজাদ কাশ্মীর, তথাকথিত আজাদ কাশ্মীর, যেটা আসলে পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেটা নিয়েও তারা কথা বলে নেই। এটা প্রমাণ হয়ে গেছে। আর মুসলমানরা আরো বদমাইশ, এদের ইসলাম প্রেম কিচ্ছু না, এদের কাছে আল্লাহ প্রেম, রসুল প্রেম, নবী প্রেম, কোরআন প্রেম, মুসলমান প্রেমের চাইতে পাকিস্তান প্রেম বড়। ঠিক যেমন বামদের কাছেও চায়না আব্বা আর পাকিস্তান চাচার প্রেম বড়, সেটা আমরা এই তো পরশুদিন প্রমাণ হয়ে গেছে। টু শব্দটি করেনি এবং ভবিষ্যতেও করবে না। সুতরাং এই যে মুসলমানদের ইসলামী জজবা, এটা টোটালি রাজনৈতিক ব্যবসা, ধর্মীয় ব্যবসা। আর বামদের হইল বামদের রাজনৈতিক ব্যবসা। শুধু একটা যদি মরত ভারতের অধিকৃত, অধিকৃত না, এটা তো ভারতেরই অংশ, ভারতের যে অংশে আছে, ভারতের যে অংশে কাশ্মীর, যেটা ভারতের অংশ, সেই কাশ্মীরে যদি একটা মুসলমান মারা যেত, দেখতেন মিছিল কাকে কয়। এরপরে যখন এই চিঙ্কু মামেরা যেই দিন কাশ্মীরে নিয়ে মিছিল করবে, দেখবেন ওদের আমি কি বলি, ওদের এই বাটপারদের আর মুসলমানদের। ইসরায়েল নিয়ে কথা বলে, ইসরায়েলের মুসলমান, গাজাতে মুসলমান মারলে ফালাফালি করে। এখন এগুলা আজাদ কাশ্মীর নামে, তথাকথিত আজাদ কাশ্মীর, এটা পাকিস্তান অধিকৃত, ভারতেরই অংশ, এটাও পিওকে নিয়ে কোনো কথা নাই। এরা বাটপারি চিনে রাখেন। এই কিছু বাটপারি এখানেও এসেছে, কিছু চিঙ্কুবাম এসেছে, কিছু কিছু পেয়ারা পাকিস্তানি এসেছে। তবুও পাকিস্তানের এর মায়েরও যদি ধর্ষণ করার সামনে, তো পাকিস্তানের বিরুদ্ধে এরা কথা বলবে না, বলেনি, প্রমাণ হয়ে গেছে, বহুবার প্রমাণ হয়েছে।